আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি পরিসংখ্যান অধ্যায়ের 14 নম্বর অঙ্কটি নিয়ে। এই 14 নম্বর অঙ্কটিতে বলেছে যে কোনো শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে। এই সারণী থেকে 3টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। সেই 3টি প্রশ্নের আমরা পর্যায়ক্রমে এখন অ্যান্সার করব। প্রথমেই আমরা 14 ক নম্বর অঙ্কটি সমাধান করব। 14 ক নম্বর অঙ্কটিতে বলেছে যে মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখো। এখন কথা হলো, মধ্যক নির্ণয়ের সূত্র হলো 3টি। 2টি হলো অবিন্যস্ত উপাত্ত থেকে লিখতে হয়, 2টি মধ্যকের সূত্র, একটা জোড় সংখ্যা আর একটা বিজোড় সংখ্যা। আর একটা লিখতে হয় হলো সারণী থেকে। অর্থাৎ যখন আমাকে বলবে যে মধ্যক নির্ণয়ের সূত্র লেখো, তখন কিন্তু আমরা এই সারণী থেকে যে সূত্রটি সেইটি আমরা লিখব এবং সেই সূত্রের প্রতিটি প্রতীকের পরিচয় আমরা দিয়ে দেব। দেখো, তাহলে আমি লিখছি সূত্রটি মধ্যক। মধ্যক সারণী থেকে যে সূত্রটি সেটি হলো, আমরা লিখতে পারি L প্লাস n/2 মাইনাস FC গুণন H/FM। এখন আমরা এই প্রতীকগুলোর পরিচয় দেব, অর্থাৎ প্রতীক মানে হলো এই অক্ষরগুলোর আমরা পরিচয় দেব। প্রথমেই আমরা দেব এল এর পরিচয়। যেহেতু এটা মধ্যকের সূত্র, তাই প্রতিটি প্রতীকের সাথে কিন্তু এই মধ্যক রিলেটেড থাকবে, মধ্যক শ্রেণী। ওকে, দেখো তাহলে আমরা এলটা লিখতে পারি কি, যে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এরপরে আছে আমার হলো এন। এনটা হলো মোট গণসংখ্যা, অর্থাৎ যতগুলো গণসংখ্যা আছে সেই গণসংখ্যার যোগফল, গণসংখ্যা। অর্থাৎ এই যে এখানে 4, 8, 10, 20, 12, 6 আছে, এইগুলোর হলো যোগফলই হলো গণসংখ্যা এন, মোট গণসংখ্যা। আর এফসি হলো মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার পূর্ববর্তী সংখ্যা। অর্থাৎ এই যে মধ্যক যে শ্রেণী থাকবে এবং ক্রমযোজিত গণসংখ্যার মধ্যক শ্রেণীর পূর্ববর্তী মানে আগের গণসংখ্যাটাই হবে হলো কি এফসি। এরপরে আমরা যাব কি এফএম। এফএম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এরপরে সর্বশেষ আমাদের আছে এইচ হলো শ্রেণীর ব্যবধান, অর্থাৎ শ্রেণী ব্যবধান। এইগুলোই হলো এই মধ্যকের সূত্রে যে প্রতীকগুলো ব্যবহার করা হয়েছে সেই প্রতীকগুলোর পরিচয়। আশা করি বুঝেছ। প্রিয় শিক্ষার্থী, এখন আমি
খ নম্বর অঙ্কটি সমাধান করব। 14 যে খ নম্বর অঙ্কটি আছে, দেখো এই খ নম্বর অঙ্কে বলেছে যে প্রচুরক নির্ণয় করো। তাহলে আমরা এই যে সারণীটি আছে এই সারণী থেকে আমরা প্রচুরক নির্ণয় করব। প্রথমেই আমরা দেখব যে প্রচুরক শ্রেণী কোনটা। প্রচুরক শ্রেণী হলো সর্বোচ্চ গণসংখ্যা যেখানে থাকবে সেইটাই প্রচুরক শ্রেণী। তাহলে দেখো এখানে সর্বোচ্চ গণসংখ্যা আছে কত? 20। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং সর্বোচ্চ গণসংখ্যা 20। সুতরাং প্রচুরক শ্রেণী হবে তাহলে 60 থেকে 64। আমরা লিখতে পারি 60 থেকে 64। এইটাই হলো প্রচুরক শ্রেণী। অনেক সময় কিন্তু এই সর্বোচ্চ গণসংখ্যা কিন্তু দুই জায়গায় থাকে, অর্থাৎ এই 20 দুই জায়গায় থাকতে পারে, তখন কিন্তু দুটো প্রচুরকই বের করতে হবে। এই কথাটি অবশ্যই তোমরা খেয়াল রাখবে। এখন দেখো তাহলে আমরা প্রচুরক শ্রেণীটা কিন্তু আমরা বের করে ফেললাম, অর্থাৎ সর্বোচ্চ গণসংখ্যা যেখানে আছে সেইটাই হবে প্রচুরক শ্রেণী। তাহলে প্রচুরক শ্রেণী এই যে 20 আছে এখানে সর্বোচ্চ গণসংখ্যা, 60 থেকে 64 হলো প্রচুরক শ্রেণী। এখন আমরা প্রচুরকের সূত্রটি লিখে ফেলব। প্রচুরকের সূত্র হলো প্রচুরক ইকুয়াল L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 গুণন H। এইটি কিন্তু আমাদের প্রচুরকের সূত্র। এখন এই প্রতীকগুলো আমরা লিখব যে এখানে L মানে হলো এই প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। L মানে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, তার নিম্ন সীমা কোনটা? এই যে 60, আর উচ্চ সীমা হলো 64। তাহলে Lটা আমরা লিখব 60। এরপরে আমাদের F1 হলো মধ্যক শ্রেণী, অর্থাৎ প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে এই উপরের গণসংখ্যাটা তার পূর্ববর্তী গণসংখ্যা আমরা বাদ দিয়ে দেবো, অর্থাৎ এই 20 থেকে আমরা 10 বাদ দিয়ে দেব। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বাদ দিয়ে দেব। তাহলে 20 মাইনাস 10 ইকুয়াল আমরা 10 পেলাম। এরপরে F2 মানে হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পরের শ্রেণী পরবর্তী শ্রেণীর গণসংখ্যা আমরা বাদ দিয়ে দেব। দিলে কত হয়? এখানে থাকবে 8। এরপরে আমাদের Hটা হলো শ্রেণীর ব্যবধান। যে শ্রেণী ব্যবধান থাকবে, এই যে শ্রেণী ব্যবধান 45 থেকে 49, তাহলে 45, 46, 47, 48, 49, 5 অর্থাৎ 5 শ্রেণী ব্যবধানও আমরা পেয়ে গেলাম। এরপর আমরা একটা ছোট করে টান দিয়ে দেবো। এখন আমরা কি করব? মান বসিয়ে দেব। L এর মানটা কত পেয়েছি আমরা? 60 যোগ F1 আছে কত? 10। F1 10 যোগ F2 আমরা পেয়েছি কত? 8 গুণন H ব্যবধান হলো কত আমাদের? 5। এর পরবর্তী লাইন হলো 60 যোগ এই 5 আর 10 আমরা গুণ করে দিলাম, 5 10 50, আর এখানে নিচে যোগ করে দেবো আমরা কত? 10 আর 8 18। দেখো 60 প্লাস, এখন এই 50কে যদি আমরা 18 দ্বারা ভাগ করে দেই তাহলে আমাদের আসবে কত? 2.8।
তাহলে এখন এই 60 এবং 2.8 যদি আমরা যোগ করে দেই আসবে 62.8। এইটি কিন্তু আমাদের নির্ণয় প্রচুরক, অর্থাৎ খ নম্বরে যে প্রচুরক চেয়েছে সেই প্রচুরক কিন্তু আমরা বের করে ফেললাম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছ। প্রিয় শিক্ষার্থী, এখন আমি 14 গ নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে গ নম্বর অঙ্কটিতে বলেছে উপাত্তের আয়তলেখ অঙ্কন করো। এখন যদি আমি উপাত্তের আয়তলেখ অঙ্কন করি তাহলে এই ধরনের একটা আমাকে ছক তৈরি করে নিতে হবে। দেখো এখানে কলাম দেওয়া আছে, দেখো সারি দেওয়া আছে 1 2 3 4 5 6 7। তাহলে আমরা 7টা সারি দিয়ে ফেললাম আর একটা অতিরিক্ত আমরা দিয়েছি, এবং কলাম হবে কয়টা? 3টা কলাম হলো, প্রথমটা শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয়টা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং তৃতীয়টা হলো গণসংখ্যা। এখন আমরা এই ছকে এই উপরের সংকেত অনুসারে আমরা এগুলো বসিয়ে দেব। দেখো প্রথমেই শ্রেণীব্যাপ্তি আছে 45 থেকে 49। এটা আমি লিখে ফেলবো 45 থেকে 49। এরপরে 50 থেকে 54, তারপর আছে 55 থেকে 59, এরপরে 60 থেকে 64, 65 থেকে আছে 69 এবং 70 থেকে আছে 74। এইগুলো ছিল আমাদের শ্রেণী। তাহলে আমরা শ্রেণীগুলো লিখে ফেললাম। এরপরে আমরা কি করব বলেছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা আমরা কিভাবে লিখব? দেখো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা লিখব, এখানে হাফ কমবে, এখানে হাফ বাড়বে, অর্থাৎ এখানে আছে 45.5 কমে যাবে নিম্ন সীমা থেকে এবং উচ্চ সীমায় 0.5 বেড়ে যাবে। দেখো তাহলে এখানে আছে 45, এখানে হবে 44.5। তাহলে উচ্চ সীমা হলো 49, এই 49-এর সাথে কি হবে 0.5 বেড়ে যাবে। তারপর এখানে আসি, এখানে আছে কত 50, নিম্ন সীমা আছে 50, এখানে তাহলে হবে 49.5 এবং উচ্চ সীমা আছে 54, এই 54-র সাথে কি হবে এই যে 0.5 বেড়ে যাবে। এখানেও তাই হবে, 55 আছে হবে 54.5 আর এখানে হবে 59.5। এরপরে এখানে আছে 60, হবে 59.5 আর এখানে হবে 64.5। এখানে আছে 65, তাহলে 0.5 কমে যাবে, হবে 64.5 আর এখানে হবে 69.5। এখানে আছে 70, তাহলে 0.5 কমে গেলে 69.5 আর এখানে হবে 74.5। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলো আমরা লিখে ফেলাম। এখন দেখো গণসংখ্যা কত আছে, এখানে আছে 4 8, এগুলো আমি লিখব 4 8 10 20 12 6, এইগুলো আছে আমাদের গণসংখ্যা। এখন আমাদের একটু বাংলা লিখতে হবে, বর্ণনা দিতে হবে, এই আয়তলেখের বর্ণনা দিতে হবে। অর্থাৎ ছক কাগজে যে আমরা এইটা আঁকাবো, আয়তলেখটা আঁকাবো, সেটার একটু বর্ণনা দিয়ে দেব। দেখো এখানে আমি লিখব কি যে ছক, ছোট করে লিখব, ছক কাগজের ক্ষুদ্রতম
ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে একক ধরে এক্স অক্ষ বরাবর লিখব কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অর্থাৎ এই যে এখান থেকে শুরু করব, এখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত লিখব, এই ৭৪.৫ পর্যন্ত আমরা লিখব। ৪৪.৫ থেকে শুরু করে ৭৪.৫ এইটা আমরা কি করব, ছক কাগজে আঁকাবো, সেটা পরে। আগে আমরা বর্ণনা লিখছি। এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়তলেখ আঁকা হলো। এইটাই হলো আমাদের বাংলা বর্ণনা। এতটুকু আমরা সংক্ষিপ্ত আকারে লিখলাম, আরও লেখা যায় বিভিন্নভাবে। তোমরা এভাবে লিখলেই ভালো হবে, সহজ হবে, এভাবেই লিখবে। এখন আমি কি করব, এই মানগুলো এই বর্ণনা অনুসারে আমরা কি করব, ছক কাগজে স্থাপন করব। দেখো এখানে লিখেছি, ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে একক ধরে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এই যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এক্স অক্ষ বরাবর কি করব, ৪৪.৫ থেকে শুরু করে ৭৪.৫ পর্যন্ত এক্স অক্ষ বরাবর ৫ ঘর পরে আমরা দিয়ে দেব। এবং গণসংখ্যাগুলো কি করব, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা, অর্থাৎ উপরের দিক থাকে ওয়াই অক্ষ বরাবর আমরা ৫ ঘর পর এই ৫, ১০, ১৫ এভাবে দিব। দেওয়ার পরে আমরা এই গণসংখ্যাগুলো বসিয়ে দিয়ে আয়তলেখটি অঙ্কন করে ফেলব। তাহলে এখন আমরা ছক কাগজটি একটু দেখে নিই কিভাবে আমরা ছক কাগজে এই বিন্দুগুলো স্থাপন করব। প্রিয় শিক্ষার্থী, এইটি হলো গ্রাফ পেপার। গ্রাফ পেপারে আমরা এই যে নিচ দিয়ে যে রেখাটি টেনেছি, এইটা হলো এক্স অক্ষ, একে বলা হয় এক্স অক্ষ বরাবর। এবং উপরের দিক যে রেখাটি টেনেছি এইটা হলো ওয়াই অক্ষ বরাবর। আর এই যে এখানে ক্রস করছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এইটা হলো 0 বিন্দু। এখন বাংলায় যখন আমরা বর্ণনা লিখছিলাম তখন বলেছিলাম ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে একক ধরে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তাহলে এই এক্স অক্ষ বরাবর আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলো লিখেছি। ৪৪.৫, ৪৯.৫, ৫৪.৫, ৫৯.৫, ৬৪.৫, তারপরে ৬৯.৫ এবং ৭৪.৫। আর উপর দিক অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর লিখেছি আমরা কি, গণসংখ্যা ৫, ১০, ১৫, ২০, ২৫, ৩০ এইভাবে আমরা লিখেছি। তাহলে এক্স অক্ষ বরাবর লিখেছি আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর লিখেছি গণসংখ্যা। এবার আমার অবিচ্ছিন্ন শ্রেণীসীমা যখন ৪৪.৫, তখন গণসংখ্যা আছে কত, ৪। গণসংখ্যা আছে ৪, তাহলে ১, ২, ৩, ৪ এই জায়গাতে। এরপরে যখন ৪৯.৫, তখন গণসংখ্যা আছে ৮, অর্থাৎ ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এই জায়গায় হবে। এরপরে যখন ৫৪.৫, তখন গণসংখ্যা আছে ১০,
তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 এইটা হলো গণসংখ্যা 10। এরপর যখন 59.5 আছে তখন গণসংখ্যা আছে 20। তাহলে আমরা এই 59.5 তখন গণসংখ্যা হলো 20। তাহলে এখান থেকে 5 10 15 এই যে এখানে 20, অর্থাৎ প্রতি 5 ঘর পর পর আমরা গণনা করলাম, এইটা হলো 20। এরপর যখন 64.5 আছে তখন আমার গণসংখ্যা আছে কত? 12। তাহলে আমরা গুনব 5 10 11 এই জায়গাতে 12। এরপর যখন 69.5 আছে তখন আমাদের গণসংখ্যা হলো 6। তার মানে এই যে 69.5 এখান থেকে 5 এইখানে হবে 6। তাহলে আমরা দিয়ে দিলাম। এখন দেখো আমরা কি করব, এখান থেকে এইভাবে টানব, এখান থেকে এদিক যাব, এখান থেকে এদিক যাব, এখান থেকে এই দিক যাব, এখান থেকে এদিক, ডান দিক, সবসময় ডান দিক যাব 5 ঘর, এখান থেকে এখানে যাব এবং এইখান থেকে এই জায়গায় চলে যাব। তাহলে এই যে আমার 74.5টা পূর্ণ হয়ে গেল। এখন কি করব, এই যে উপর থেকে এভাবে টানতে থাকবো, এখান থেকে এদিক স্কেল দ্বারা, আর অবশ্যই কিন্তু এটা পেন্সিল দ্বারা আঁকাতে হবে। আর এখান থেকে এই দিক টেনে দিলাম আমরা। তারপরে এখানে আমরা এই উপর থেকে এই দিক টেনে দেব। তারপরে এখান থেকে আবার এর নিচে লম্বা আকারে স্কেল দ্বারা টেনে দেব, এখান থেকে এর নিচের দিক আমরা টেনে দেব। তারপরে এখান থেকে এখানে আমরা টেনে দেব, এখান থেকে এখানে টেনে দিলাম। তারপরে এখান থেকে এখানে টেনে দেব এবং এখান থেকে এখানে টেনে দেব, আর এখান থেকে এইভাবে টেনে দেব। অবশ্যই আয়তলেখটি কিন্তু আঁকিয়ে ফেললাম। এখন এইটুকু কিন্তু ভাঙা ঘর হবে। এইটাই হলো আমাদের আয়তলেখ অঙ্কন হয়ে গেল। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছো।